হ্যালো, কে বলছেন? হ্যালো? ফোনের ওপাশে নিশ্চুপ নীরবতা, তবে মৃদু শব্দে বাজছে উইন্ডো চাইমের টুংটাং শব্দ। সব কথা ভুলে মন দিয়ে শব্দটা শুনল। বাতাস বইছে, সেই বাতাসে উইন্ড চাইম মিষ্টি সুর তুলছে। সে কোথায় যেন শুনেছিল উইন্ড চাইমের টুংটাং শব্দ নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি প্রবাহিত করে, মন খারাপ দূর করে। সেই কথা ভেবে শব্দটা কানে আসা মাত্রই কথা ভুলে ফোন কানে ধরে বসে এলো। মন দিয়ে শোনো। কলদাতাও বোধ হয় এটাই চেয়েছিল, তবে কথা না বলে চুপ করে থাকা এক প্রকার অভদ্রতা। তাই আরও কয়েকবার হ্যালো হ্যালো করে সারা না পেয়ে কলটায় কেটে দিল। মাঝরাতে চেনা অচেনা কেউ ফাজলামি করছে ভেবে পড়ায় মন দিল। পড়তে পড়তে হঠাৎই একটা ঘটনা মনে পড়লো। শীতলের ঘুম না এলে পাশের রুমে শুয়ে ফোন করে বকবক করে। তো একদিন মধ্যরাতে তাকে ফোন করে বলেছিল, এই আপু, তাড়াতাড়ি আমার রুমে এসো তো। কেন, কি হয়েছে? সিলিং ফ্যানটা অফ করে যাও, শীত লাগছে খুব। এই জন্য পাশের রুম থেকে আমাকে ডাকছিস? আমি উঠতে পারবো না, অলসতা আমাকে জাপটে ধরেছে। তুমি এসো, না হলে ঠান্ডায় নিউমোনিয়া হলে সব দোষ তোমার। সেদিন জেগে পড়ছিল বিধায় গিয়ে ফোন অফ করে এসেছিল। সেই কথা মনে করে হাসলো সব। বিড়বিড় করে পড়তে পড়তে পুনরায় তার ফোন বেজে উঠল। সেই নাম্বার থেকে কল এসেছে। ধরবে না ভেবে পড়তে পড়তেই দেখলো পরপর কল আসতেই আসে, একবার দুবার তিনবার করে। 12 বারের বেলায় কল রিসিভ করতেই অপর পাশ থেকে কেউ বলল, তুমি এত পাষাণ কেন গোমে? বেখেয়ালে আমার মন চুরি করলে, ঘুম কেড়ে নিলে, এরপর তোমাকে পাওয়ার নেশাটুকু সর্বাগ্যে ছড়িয়ে দিলে। এখন না পাচ্ছি স্বস্তি, না একদণ্ড শান্তি। পুরো তুমিটা বিশ্রীভাবে আমার মনে গেঁথে গেছো। চোখ বন্ধ করলেও তোমাকে দেখি, আর চোখ খুললেও তুমি। কেন হচ্ছে এমন? কি করেছি আমি? কি দোষ আমার? কেন এভাবে বিপাকে ফেললে আমায়? এমন করাই লাগতো? না করলে কি অধর্ম হয়ে যেত? পৌরস্বরে ভারী কণ্ঠস্বর শুনে শখ কান থেকে ফোন সরিয়ে নাম্বারটা চেক করলো। অচেনা নাম্বার, তবে ভয়েস শুনে চেনা চেনা লাগছে। মনে হচ্ছে পূর্বেও মানুষটার সঙ্গে কথা হয়েছে। শুনেছে এই ভয়েস, সে কে আর এইসব বলার মানে কি? তাই সে জবাব দিল, কে বলছেন? তোমার প্রেমে হাবুডুবু খাওয়া এক হতভাগা নাবিক। খেয়ালি কথা আমার পছন্দ নয়, তাই যা বলার সরাসরি বলুন। আর ভদ্র ঘরের ছেলেরা পরিচয় না দিয়ে কাউকে কল করে এসব কথা বলেন না। এতদিন ভদ্র সভ্যই তো ছিলাম, থাকতে দিলে কই? যাই হোক, এখনো চিনতে পারোনি আমায়? না। আহনাব বলছি। বিকেলে দেখা হলো, কথা হলো, এরই মধ্যে সব ভুলে গেলে? এবার চিনতে অসুবিধা হলো না শখের। এই জন্য বোধহয় ভয়েস চেনা চেনা লাগছিল। কিন্তু এই লোক নাম্বার কোথায় পেল? সাহস দেখাতে ফোনও করেছে। তবে লোকটা তার বড় ভাইয়ের চেনা হলেও তার কাছে মানুষটা সম্পূর্ণ অচেনা। আর অচেনা কারোর সঙ্গে রাত বিরাতে কথা তার থাকতে পারে না। তাছাড়া ইতিমধ্যে মানুষটার মনোভাব বুঝে ফেলেছে। এরপর আর তাকে পাত্তা দেওয়ার প্রশ্নে আসে না। হ্যাঁ, পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস। এত এত মানুষের ভিড়ে হঠাৎ কাউকে ভালো লাগতেই পারে, মন হারিয়ে অপরিচিত জেনে আপন আপন লাগতেই পারে। তাই বলে মনের বিরুদ্ধে গিয়ে কাউকে সঙ্গী করা অযৌক্তিক। তাছাড়া এইসব ব্যাগগিরি চৌধুরী নিবাসে মেয়েদের সঙ্গে যায় না। মনে মনে এই কথা ভেবে কল কেটে ফোন সাইলেন্ট করে ফেলল। ফোনের আলো জ্বলছে চোখে যাচ্ছে দেখে ফোনটা উল্টো করে রেখে দিল। এই ব্যাপারে কিছু বলার নেই তার। কথা বাড়ানো বৃথা। কথা বলার মাঝে কল কাটতে দেখে আহনাফ একের পর এক কল দিতেই থাকলো, কিন্তু সব রিসিভই করলো না। তাই অনেকগুলো মেসেজ করলো। এরপরে কল দিতে গিয়ে বুঝলো তার নাম্বার শখের নারীর ব্লক লিস্টে ঠাঁই পেয়েছে। তবে কেন জানে তার রাগ হলো না। বেলকনি থেকে উঠে রুমে গিয়ে হাত পা ছড়িয়ে বিছানায় শোলো। ঘাড় ঘুরিয়ে পাশের শূন্য জায়গাটা দেখলো। তারপর ছুট কামড়ে হেসে ফোনের গ্যালারি থেকে থাকা অপরূপা সৌন্দর্যের অধিকারী একটি মেয়ের ছবি বের করলো। খুঁচিয়ে খুঁটিয়ে মন দিয়ে দেখলো কি চমৎকার তার চোখ, নাক, ঠোঁট, হাসি। ইস, এই পুতুলটা কবে তার হবে? জাপটে ধরে বুকের সঙ্গে মিশিয়ে রাখতে পারবে। নিজের মনের ভাবনা দেখে সে এবার নিজে হেসে ফেলল। তারপর মিটিমিটি হাসতে হাসতে ছবির মেয়েটাকে উদ্দেশ্য করে বিড়বিড় করল, এই যে মিষ্টির মুখের মিষ্টি মেয়ে, একটু ভালোবাসতে এত বাধা কিসের শুনি? এই দূরত্ব যে ভালো লাগে না, কাছে এসো, আমার হও। আমার অবুঝ মন পুড়িয়ে আর পাষাণ হইও না গো, হইও না। ধন্যবাদ আকাশ সাহেবা, আপনার কাজে আমি বিমোহিত, অভিভূত।
অপেক্ষা করুক, বাসে ফিরে করা চুমো ট্রিট দেব। সায়ন জানে এই মেসেজের রিপ্লাই আসবে না, তাই ফোনটা পকেটে পুরে উঠে দাঁড়ালো। পার্টি অফিস প্রায় সারা রাত খোলা থাকে। পোলাপান মিটিং করে, আলাপ আলোচনায় বসে, কখন আমোদ ফুর্তিতে মাতে। সায়ন ছোলার খোসা ছাড়িয়ে মুখে পুরে বাইক নিয়ে বেরিয়ে গেল। পরপর ফোনে নোটিফিকেশন না এলেও বুঝলো কার মেসেজ হতে পারে। সে চৌধুরী নিবাসের কাছাকাছি মোড়ে এসে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে বাইকটা তার সামনে দাঁড় করালো। কালো পোশাকে সর্বাঙ্গ আবৃত মানুষটা বাইকের পেছনে উঠে বসে। সায়ন বিনা বাক্যে বাইক ছোটালো ক্লাবের দিকে। পেছনে বসা মানুষটা চুপচাপ দেখে সায়ন লুকিং গ্লাসে একবার তাকে চমৎকার করে ডাকলো। শো কোডের টেক্সট পেয়েও সে কিছুই মনে করে না। ঝটপট উঠে রিক্সা ডেকে উঠে বসে। রাগে হিতায়ত জ্ঞান শুনো সে। রিক্সায় বসে সে সায়নের ফোনে কল করে জানতে চায় সে এখন কোথায়। সেদিন একটা মিছিলে ছিল, তার ফিরতে দেরি হবে কারণ মিছিলে শেষ পার্টি অফিসে যাবে। এই কথা শুনে স্বর্ণ সায়নের বারণ অমান্য করে পার্টি অফিসে যায়। সায়নের বরাদ্দকৃত রুমে অপেক্ষা করে। সে সায়নের বোন জেনে কেউ কিছু বলার সাহস করে না, বরং চা কফির সাথে নাস্তা এনে রেখে যায়। তার পার্টি অফিসে আসার কথা কনক সায়নকে জানায়। এই কথা শুনে সায়নও ছুটে আসে। তাৎক্ষণিক এসেই রাগে থরথর করে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, একে এখানে কেন? তুই পায়ে নলা কাটতে হবে? স্বর্ণ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে সায়নের চোখের দিকে। চোখ মুখ লাল হয়ে আছে অস্বাভাবিকভাবে। আজ তার চোখে মুখের অবস্থা দেখে সায়ন শিকুটি করে তাকিয়ে সাংঘাতিক কিছু ঘটেছে আন্দাজ করে নিল। নয়তো কড়া বারণ থাকা সত্ত্বেও এখানে আসার ভুল স্বর্ণ করবে না। এ কথা ভেবে সে নিজেকে শান্ত করলো। স্বর্ণের মুখোমুখি চেয়ারে বসলো। ঝকঝকে গ্লাসে ঢেকে রাখা পানি এগিয়ে দিয়ে বলল, কে কিছু বলেছে? আমি তোমার পেট গরম করি, তোমার সঙ্গে শুই, বীর্য ছাড়া আর কি কি দাও আমাকে? এর জবাব আগে দাও আমাকে। ক্ষিপ্ত স্বরে বলা কথা শুনে সায়নের কপাল কুঁচকে গেল। সে একবার দরজার দিকে তাকে পুনরায় স্বর্ণের দিকে দৃষ্টিপাত করলো। এ কেমন কথা? স্বর্ণ শীতল ছোট চাচার মেয়ে হলো, শখকে যতটুকু ভালোবাসে তাদেরকেও কতটুকু ভালোবাসে। নিজের আপন বোন বলে সে কখনো শখকে আলাদা কিছু দেয়নি, আলাদা করে শাসনও করেনি। যখন যা দিয়েছে 3 বোনকে একসঙ্গে, যে যা চেয়েছে সময় করে এনে দিয়েছে। অথচ আজ স্বর্ণের মুখে এ কথা শুনে রাগের পারদ বাল্য উঠে গিয়ে স্বর্ণের গাল চেপে ধরে আগুন ঝরা কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলা, কে কি বলেছে? বাড়তি চোপা দেখাবে না, একদম মূল পয়েন্টে আয়। কে বলেছে এসব? কে বলেছে তাদের চিনি না আমি? তবে কেন বলছি এর কৈফিয়ত তোমাকে দিতে হবে, নয়তো বাবাকে অন্য কোথাও বাসা নেওয়ার কথা বলতে বাধ্য হব। এবার বাড়াবাড়ি করছিস স্বর্ণ, এখন বাড়ি যা, আমি দেখছি। অকারণে আমাকে এসব বলা হলো, তোমার কারণে কেন এসব শুনবো আমি? তোমার কাজের দায় নেব না আমি। ঠিক 24 ঘন্টার মধ্যে তাদের শিক্ষা দিব, নয়তো আমি বড় বাবাকে জানাতে বাধ্য হব। বাড়ির মেয়েদের রাস্তায় এভাবে আপদস্থ করার কথা শুনে শারাফাত চৌধুরীও বসে আঙুল চুষবে না নিশ্চয়ই। আশ্চর্য তো, আমি এসব বলতে বলেছি নাকি স্বয়ং নিচে এসে এসে বলেছে? ওদের চোটপট দেখাচ্ছিস কাকে? হ্যাঁ, এমন কাজ করো কেন যে কাজের রেশ ধরে বাড়ির মেয়েরা পথে ঘাটে আপদস্থ হতে হয়? সেই কৈফিয়ত তোকে দিতে হবে? প্রয়োজনে তাই দিতে হবে। শায়ন এ কথা জবাব না দিয়ে চোয়াল শক্ত করে শুধু তাকিয়েছিল। স্বর্ণ তার রাগটুকু উগড়ে দিয়ে বাড়ি ফিরে রুমের দরজা বন্ধ করে বসেছিল। পরে শায়ন খোঁজ খবর নিয়ে সেই ছেলেগুলো কি করেছে একমাত্র সেই জানে। তারপর থেকে শায়নের সঙ্গে কথা বলতো না, পাশে বসতো না, কিছু দিলে নিত না, এমনকি ঈদের সালামিও দিলেও ছুঁয়ে দেখতো না। অনেকে খেয়াল করেছিল যে দুজনকে জিজ্ঞেস করলেও জবাব পাওয়া যায়নি কারো থেকে। সামান্য একটা ঘটনায় সম্পর্কের অবনতি হচ্ছে দেখে একদিন সায়নী তাকে ডেকে পাঠায়, সরি বলে। জবাবে স্বর্ণ অকপটই বলে বসে, আমাকে তোমার সঙ্গে নাও। তার কথা শুনে সায়ন হেসে ফেলল। হাসতে হাসতে তার ভেজা চুলে ব্র্যাক ব্রাশ করতে করতে হেয়ালি সুরে বললাম, সঙ্গে নেব মানে? রাজনীতিতে নাম লেখনের কথা বলেছিস নাকি? না নিলে? পরিবার আলাদা হওয়ার চমৎকার দৃশ্য দেখতে নিজেকে প্রস্তুত করো। থ্রেট দিচ্ছিস? ধরে নাও তাই। যে নোংরা ঘৃণা করিস সে নোংরা গায়ে মাখতে উঠে পড়ে লাগলে কেন হঠাৎ? কি উদ্দেশ্য তোর? কি ঘুট পাকাচ্ছিস তুই? রাজি তুমি? চৌধুরী নিবাসের মেয়ে রাজনীতি করবে স্বপ্নেও ভাবতে পারেনি আমি। বাবা জানলে কি হবে বুঝতে পারছিস?
স্বর্ণ জবাব দেয়নি। আবার নিজের জেদ থেকে তাকে টলানো যায়নি। এক প্রকার বাধ্য হয়েছিল সায়ন স্বর্ণের জেদের কাছে হার মানতে, এবং সেও শর্ত জুড়ে দিয়েছিল, বলেছিল কাজের স্বার্থে যা করার করবে, তবে আড়ালে থেকে। যত যাই হোক, সর্বসম্মুখে কখনো তো নিজের পরিচয় সামনে আনতে পারবি না। স্বর্ণ রাজি হয়েছিল। এরপর থেকে সুযোগ বুঝে স্বর্ণের সঙ্গে রাজনীতির আলাপ করত। ল্যাপটপে ছবি দেখিয়ে চিনাতো কে কার বিপক্ষ দল, কে কেমন, কে কোন কাজের সঙ্গে জড়িত। মাঝে মাঝে হোমওয়ার্কের মতো টাস্ক পূরণ করতে হতো, আর বেশিরভাগ টাস্ক হতো কারো সম্পর্ক তথ্য কালেক্ট করা। মোট কথা সায়ানো তাকে দিয়ে কাজ করাবে, কি কাজ করালে সবার চোখের আড়ালে থাকবে স্বর্ণ। পরে অনেক ভেবে প্রফেশনালভাবে হ্যাকিং শেখায়। মাসের পর মাস মন দিয়ে হ্যাকিং শিখেছে। বর্তমানে সে তুখোর হ্যাকার। তার কাজ সায়নের চিহ্নিত করা আইডি কিংবা ফোন হ্যাক করে সেই ব্যক্তির দুর্বলতা খুঁজে বের করা, তারপর একটি ফাইল তৈরি করে সেসব সায়নের হাতে তুলে দেওয়া। আর সায়ন তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে সেইগুলোকে কাজে লাগে রাজনীতির ফিল্ডে একাই নিজের জায়গা তৈরি করেছে। কারণ রাজনীতি করতে গেলে সর্বপ্রথম নিজের পায়ের তলার মাটিটাই শক্ত করা জরুরি, নয়তো ফিল্ডে টিকে থাকা মুশকিল। আর এভাবেই দিন যাচ্ছে, সময় কাটছে ধীরে ধীরে, ক্ষমতাও হাতে এসেছে। তবে এইসব করতে করতে তারা কেউ টের পায়নি তাদের সম্পর্কের বদল ঘটেছে। অজান্তেই মন দেওয়ানো হয়েছে ভালোবাসা নামক জালে, ফেসে গেছে মোহ, কেটে মায়াতে জড়িয়েছে। এসব যখন টের পেয়েছে, কেউ আর লুকানোর চেষ্টা করেনি, বরং অকপটে স্বীকার করেছে, গ্রহণ করেছে একে অপরের ভালোবাসাকে। বাড়ির সকলের সামনে থেকে চালাচ্ছে লুকোচুরি প্রেম। প্রেমের সঙ্গে রাজনীতির মাঠ দাপিয়ে বেড়াচ্ছে, একজন সশরীরে উপস্থিত হয়ে আরেকজন আড়াল থেকে শক্তি হয়ে। বাইকে বসা অবস্থায় শুদ্ধ এখনো শীতলকে ধরে আছে। তার চোখে মুখে একরাশ বিরক্তি ঝরে পড়ছে। শীতলের চোখ বন্ধ, ধীরে ধীরে নিঃশ্বাস পড়ছে। এতক্ষণ ধরে থাকতে থাকতেও হাতও ব্যথা হয়ে গেছে। এইদিকে শীতলকে ধরে রাখতে গেলে বাইক পড়ে যাবে, বাইক সামলাতে গেলে তার হাত ফসকে শীতল পড়ে যাবে। এ কোন বিপদ! কিন্তু এভাবে কতক্ষণ থাকা যায়? সে আরেকবার শীতলের গালে চাপড়ে ডাকলো, সারা নেই, নড়চড় নেই। তাই সে আশেপাশে তাকাতে তাকাতে বলল, বাড়ির কেউ একসঙ্গে বের হতে দেখেনি। দারোয়ানকে না হয় টাকা দিয়ে ক্যাচ আপ করা যাবে। এক কাজ করি, আপদটাকে এখানেই ফেলে যাই। শেয়ালে এসে মাংস খেয়ে ফেললে হাড়গোড় লুকানো ব্যাপার না। একথা বলে তাকে ছাড়াতে গেলে শীতল খাপ করে শুদ্ধর দুহাত আঁকড়ে ধরল। ভয়ের তো চোখে তাকে মাথা নাড়িয়ে তাকে ছাড়তে বারণ করলো। তারপর হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, কি করেছি আমি? সব সময় আমার সঙ্গে এমন করেন কেন? তুই না অজ্ঞান ছিলি? না, আপনি শুধু শুধু ভয় দেখাচ্ছিলেন, তাই অজ্ঞান হওয়ার ভান ধরেছিলাম। একথা শুনে শুদ্ধ দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে একবার উঁচু করে তাকিয়ে রইল। সে আগেই বুঝেছিল শীতল অভিনয় করছে, কারণ আর যাই হোক অবচেতন মানুষের চোখে দুই পাতা তিতি করে কাঁপে না। সত্যি সত্যি ফেলে দিচ্ছে কিনা মিটিমিটি করে চোখ খুলে না। সে এ নিয়ে কথা না বাড়িয়ে শীতলকে ইশারা করে বাইক থেকে নামতে বলল। শীতল আশপাশটা তাকে নামলো। শুদ্ধ বাইক স্ট্যান্ড করে পকেটে হাত গুজে সামনের দিকে হাঁটা ধরল। তাকে হাঁটতে দেখে শীতলও তার সঙ্গে পা মিলিয়ে মিনমিন করে বলল, বা বাড়ি যাব না। যা, আমি কি ধরে রেখেছি? একা একা কিভাবে যাব? বাতাসে উড়ে উড়ে যা, নয়তো আত্মার পিঠে ভর করে যা। কথায় কথায় এমন খ্যাচ খ্যাচ করলে সঙ্গে নিলেন কেন? আমি নেইনি, তুই স্বেচ্ছায় সঙ্গে এসেছিস। এসেছি 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 তাই বলে এভাবে কথা বলতে হবে? হবে। কেন হবে? নয়তো বিশুদ্ধ পুরুষের জাত যাবে। শীতল মুখ লটকে শুদ্ধর দিকে থেকে চোখ সরিয়ে নিল। চাঁদের আলোয় রাস্তা দেখা যাচ্ছে। রাত কটা বাজে খেচানে। শুদ্ধ হাঁটছে তো হাঁটছেই। বের হয়েছিল বাইকে করে ঘুরবে বলে, অথচ এই বর্বর লোক তখন থেকে হাঁটছে তো হাঁটছেই। সে এবার আর না পেরে পাশে চলতে চলতে পুনরায় বলা, ওদিকে কোথায় যাচ্ছেন? সব অন্ধকার। এত সুন্দর অভিনয় করলি, গিফট না দিলে চলে? তোর গিফটটা তোকে বুঝিয়ে দিতে ওদিকে যাচ্ছি। গিফট? সত্যি আমি সুন্দর অভিনয় করেছি। কি গিফট দেবেন শুদ্ধ ভাই? বলুন না প্লিজ, বলুন বলুন। সামনে একটা পুকুর আছে, ভাবছি সেখানে তোকে নিয়ে গিয়ে চুবাবো। ছোট গিফট বলে মন খারাপ করিস না। এখন পুকুরে চুবাই, কাল না হয় নদীতে চুবিয়ে আনবো। শীতল থেমে গেল। ওর নিজের পায়ের জুতো খুলে নিজের গালে মারতে ইচ্ছে করলো।
কেন সে ভুলে যায় এই লোক আস্ত একটা বদমাস। বোম মারলেও তার মুখ দিয়ে সুন্দর কথা বের হয় না, হবেও না। কোনো মতে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলেই কোনোদিনও এই লোকের সঙ্গে বের হবে না। এই বিশুদ্ধ পুরুষ তাকে নিয়ে বেড়ানোর জন্য কেঁদে মরে গেলেও যাবে না, 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 না। আসার সময় ভেবেছিল যা কিছু ঘটুক বড় আব্বুকে কিছু বলবে না, কিন্তু না, সে বাড়ি গিয়ে বড় আব্বুকে ফোন করবে, পাই টু পাই সব বলবে। সব ছেলের এই কাণ্ডে যদি বড় আব্বু বিচার না করে তবে সেই বাড়ি ছেড়ে সেই চলে যাবে। তাকে চুপচাপ দেখে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো, তারপর ফিচেল হেসে বলল, বড় আব্বুকে কথা লাগানোর পায়তারা জুড়েছিস তাই না? তা তোর বড় আব্বুকে ভয় পাই না কি আমি? শীতল বিস্ফোরিত দৃষ্টিতে দেখলো সামনে দাঁড়ানো মানুষটাকে। এই লোক তার মনের কথা কিভাবে বুঝলো? তার মনে আশা ভরসা নেই সত্যি সত্যি এখন পুকুরে চুবাবে। তাই সে দপ করে বসে পড়ল। তাকে বসে দেখে শুদ্ধ হাঁটা থামিয়ে কপাল কুঁচকে বলল, বসলি কেন? দেরি হয়ে যাবে তো, চল ওঠ। লাগবে না গিফট, বাড়ি যাব। কি তা বললে হয় নাকি? হয় গিফট নিবি নতুবা শর্ত মানবি, বল কোনটা করবি? শর্ত শুনি? শুদ্ধ তার পাশে বসলো, পকেট থেকে দিয়াশলাই আর সিগারেট বের করে জালি দুটো টান দিল, তারপর শীতলের দিকে সিগারেটটা বাড়ি দিয়ে বলল, নে সুখ টান দে। আজ যেন শীতলের অবাক হওয়ার রাত। এই বিশুদ্ধ পুরুষ তাকে আজ অবাক করতে করতে মারবে বোধহয়। সে খাবে সিগারেট। এই লোকটা কি পাগল হয়ে গেছে? তাকে বিস্মিত দৃষ্টিতে তাকে থাকতে দেখে মনে করিয়ে দিল হয় সিগারেট খেতে হবে নয়তো পুকুরে চুবাবে। শীতল কিছু একটা ভেবে সিগারেটটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলার আগে শুদ্ধ হাতটা চেপে ধরল, তারপর তাকে চেপে ধরে সিগারেট খাওয়াতে গেলে শীতল ভ্যা ভ্যা করে কেঁদে দিল। তাকে কাঁদতে দেখে শুদ্ধ ওকে ছেড়ে দিয়ে বলল, খেতে হবে না, সিগারেটে শুধু ঠোঁট ছোঁয়াবি। নে ছোঁয়া। না না না। কি কি বললি আবার বল। শুদ্ধ ওর মারকাট মুখভঙ্গি দেখে শীতল ফোপাতে ফোপাতে হাতে সিগারেট ধরল, তারপর জ্বলন্ত সিগারেট ঠোঁটের কাছে আনতে ফোনের ফ্ল্যাশ জ্বলে উঠল। সেই সঙ্গে শুদ্ধর বলা একটি কথা, হেই লেডি স্মাইল প্লিজ। হঠাৎ ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠায় শীতল দৃষ্টি তুলতেই শুদ্ধ সেই অবস্থায় ফটাফট কয়েকটা ছবি তুলে নিল, তারপর ছবিগুলো তাকে দেখিয়ে বলল, এবার তোর কাজ হলো বাবা মাকে আমার জন্য পাত্রী দেখতে বলবি, জোর করে আমাকে যাতে বিয়ে দেয় এটা বোঝাবি। ওনারা আমাকে জিজ্ঞাসা করলে আমি সবার সামনে না না করব, রাগ দেখাবো, চিৎকার টিৎকার করে পরিস্থিতি ঘোলাটে করে দেবে। তবু তুই কাজ থামাবি না, যেভাবে হোক সবাইকে রাজি করাবি, মনে থাকবে? যা বললাম পাই টু পাই করবি। যদি না করিস ছবিগুলোর 3 চৌধুরী কর্তার ফোনে চলে যাবে। শুদ্ধর করা কাজ ও কথা শুনে শীতল আহামক হয়ে তাকিয়েছে। সে আপাতত হতবাক হতভম্ব। খুনছুটি ঝগড়া করতে করতে সায়ন ছন্দ এসে পৌঁছেছে একটা পুরনো মন্দিরের সামনে। এই মন্দিরে আগে কালী মূর্তির পুজো হতো। মন্দিরে পুরোহিত রামকৃষ্ণ চরণে কাঠমন্ডু পাওয়ার পর থেকে পুজো অর্চনা বন্ধ হয়ে গেছে। এরপর নানান কুসংস্কার ছড়াতে ছড়াতে ধীরে ধীরে মন্দিরটি একেবারে বন্ধ হয়ে যায়। কালী মূর্তি শরীর অন্যত্র হস্তান্তর করা হয়। দিনে দিনে মন্দিরের পলেস্তারা ঘষে অযত্ন অবহেলায় মন্দিরটি সৌন্দর্য হারায়, কদর হারায়। বর্তমানে দিনেও নাকি এখানে আসার সাহস করে না কেউ। এলে নাকি গা মাথা ভার হয়ে আসে, ভয়ে শরীর শিউরে ওঠে। তবে নিস্তব্ধ এরিয়া দেখে মাঝে মধ্যেই জুয়াখোরদের আনাগোনা দেখা যায়। দিনের বেলায় মন্দির থেকে দূরত্বে দল বেঁধে জুয়ার আসর বসায়, তারপর সন্ধ্যার আগে আগে ফিরে যায়। এমনই এক জায়গায় স্বর্ণ আর সায়ন এসে দাঁড়িয়ে আছে। মশার কামড়ে হাত পা জ্বলতে শুরু করেছে। সায়ন এতক্ষণ শান্তশিষ্ট থাকলো, এবার তার মুখ দিয়ে গালির ফোয়ারায় ছুটতে শুরু করলো। এক পর্যায়ের আগে গজ গজ করতে করতে পকেটে থেকে ফোনটা বের করে কাউকে কল করে বলল, ওই আমার সব মস্করা মারা আমার লাগে, আমি কি তোমার সারা লাগি? 5 মিনিটের মধ্যে আসবে, নয়তো আজ তোকে এমন ঠাপ দেবো বাপটাকেও সময় পাবি না, শালা ভ্যাঁ। ফোনের ও পাশে থাকা মানুষটা কি বললো শোনা গেল না। শোনার ধৈর্য নেই সায়নের। সে নিজের কথাটা শেষ করে কল কেটে হাত পা ঝাড়তে ঝাড়তে এক দফা মশাকেও গালি ছুড়ল। তাকে গালি দিতে দেখে স্বর্ণ বিরক্ত মুখে এদিক ওদিক তাকাচ্ছে। এই মানুষটা বাড়ি থাকাকালীন এরকম, বাড়ির বাইরে অন্যরকম। কতদিন বলেছে গালি না দিতে, কিন্তু শুনলে তো। তাকে এভাবে তাকাতে দেখে সায়ন আরেকটু কাছাকাছি ঘেসে দাঁড়িয়ে পড়ল। ভয় লাগছে জান? তোমার মতো ভূত সঙ্গে থাকতে ভয় কিসের? তা ঠিক,
তাই ঠিক। কিছু খাবি? খেতে পেয়েছে? যদি বলি হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে কিছু এনে দিতে পারবে? পকেটে কাছে চলে আছে, খাবি? না। তাহলে আমাকে খা। স্বর্ণমুখে বিরক্তির শব্দ করে প্রসঙ্গ পাল্টাতে বলল। সভ্য গালি দিতে খুব কষ্ট হয় তোমার? গালি ভদ্রসভ্য হয় নাকি? মাথার চাঁদি গরম না হলে সেটা গালি বলে গণ্য করা হয় না। চিন্তা করিস না, তোকেও শিখিয়ে দেব। একদিন দেখবি তুই আমার থেকে বড় মাপের গালির মাস্টার হয়ে যাবে। তোমার গালি রেকর্ড করে বড় মাকে শোনাবো ভাবছি। এইভাবে কল করিস না জান পাখি, আমার মা সহ্য করতে পারবে না। একথা শুনে স্বর্ণ ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাসলো। তাকে হাসতে দেখে সায়ন শক্ত থাবায় দুগাল চেপে ধরে ছোট শব্দ করে চুমু খেলো। এরপর দুগালে স্বর্ণ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ঠোঁট মুছে কিছু বলার আগে সেখানে গাড়ি আসার শব্দ পেল। সায়ন স্বর্ণের হাত ধরে টেনে আড়ালে সরে উকি মেরে ছোটের করে তচ্ছিলের হাসি আটল। তার ধারণাই সঠিক, সিদ্দিকের চেলা কনক এসেছে। ইনসানের সঙ্গে কি ঘটবে সেটার প্রমাণ হাতাতে সশরীরে উপস্থিত হয়েছে। প্রমাণ কিছু পেলে সিদ্দিককে দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়ার চমৎকার ফন্দি। কিন্তু এত কাঁচা কাজ করার মানুষ সে নয়, কনককে একটু খেলানো যাক। একথা ভেবে এসে সনের দিকে তাকিয়ে বলল, জান শালাকে কিছু দিয়ে তো। কি দেবো? চুমু টুমু কিছু? একদম জানে মেরে দেব আমার ভাগ্যের জিনিস অন্যকে দিলে। এক কাজ করি, ওর ভবিষ্যতের উপর ধারা ফিরে আসে, যাতে সমুদ্রের পবিয়ে বেরোতে বসেও নিজের পুরুষত্ব নিয়ে ভয় থাকে। যাবে যাও, বলার কি আছে, তবে তাড়াতাড়ি এটাকে বিদায় করো। আরেক পাখি যে কোনো সময় চলে আসতে পারে। তুই এখানেই থাক, আমি যাবো আর আসবো। সাবধানে, ভুলেও বুঝতে যেন না পারে এটা তুমি। স্মরণে রেখো, আসল কাজ এখনো বাকি। স্বর্ণের কথা শুনে সায়ন সম্মতিসূচক মাথা নাড়ি দৌড়ে কনকের গাড়ির কাছে গেল। কনক আশপাশ উকি মেরে কারো উপস্থিতি বোঝার চেষ্টা করছে। বোকা কনক সায়নের সুবিধা করতে গাড়ির লাইটটা অফ করেই গাড়ি থেকে নেমেছে। এই সুযোগে সায়ন কনকের মাথায় ওনা পেঁচিয়ে একের পর এক লাথি বসালো প্যান্টের চেইন বরাবর। আচমকা আক্রমণে কনক কিছু বুঝে উঠতে পারল না, আর না নিজেকে সেভ করার সুযোগ পেল। একের পর এক লাথিতে প্রচন্ড ব্যথায় গোঙাতে আরেকটা গাড়ির শব্দে সায়ন ছুটে পালালো। ওটা সায়নের গাড়ি ভেবে কনকও দেরি করলো না, কোনো মতে মুখ থেকে ওনা সরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। যান নিয়ে বেঁচে ফিরে পড়ে ব্যথার স্থানে হাত বুলানো শোক প্রকাশ করা চাপে। এদিকে সায়ন কনক ইচ্ছে মতো পিটিয়ে সনের কাছে গিয়ে হাতের ইশারে বোঝালো আসল পাখিও এসে গেছে। ততক্ষণে ওই গাড়িটা এসে থেমেছে তাদের থেকে একটু দূরে। জুলিয়া নামের মেয়েটি ড্রাইভিং সিটে বসে ইনসানকে নামিয়ে গাড়ি নিয়ে চলে গেল। মাল খেয়ে টাল হওয়া ইনসান জানতেও পারল না তার বর্তমান অবস্থান কোথায়। প্ল্যান করে জুলিয়া তাকে কোথায় নামিয়েছে, কেনই বা এখানে নামিয়েছে। শুদ্ধর কথা ও কাজে শীতল আহমক হয়ে তাকিয়ে আছে সে। আপাতত হতবাক হতভম্ব, জবাবে কিছু বলার মতো শব্দ তার শব্দ ভাণ্ডার নেই। সে বিয়ের জন্য পাগল, অথচ এতদিন এমন ভাব করতো যে বিয়ে বিদ্বেষী। না, যে করি হোক আগে বাড়ি পৌঁছাতে হবে। এখন কিছু বললে সত্যি যদি জোর করে সিগারেট খাইয়ে দেয়, নতুবা পুকুরে চুবায়, কোনো মতে খাতাটার সঙ্গে তাল মেলানো যাক, পরেরটা পরে ভাবা যাবে। মনে এ কথা ভেবে শীতল শুদ্ধকে রাগালো না, বরং তালে তাল মিলিয়ে দাঁত বের করে হাসল। বোকা বোকা হাসি আর কি, এছাড়া বাঁচার কোনো উপায়ও নেই। তারপর শুদ্ধর থেকে দৃষ্টি সরিয়ে আকাশের চাঁদের দিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবল, শুদ্ধ ভাই হয়তো কাউকে পছন্দ করে, বিয়ে করতে চায়। লজ্জায় বিয়ের কথা কাউকে বলতে পারছে না, তাই হয়তো বোঝানোর দায়িত্ব তাকে দিচ্ছে। কিন্তু বিশুদ্ধ পুরুষের লজ্জা আছে, এই কথা ভাবতো তার লজ্জা লাগছে। যে কারণে অকারণে অন্যের লজ্জার পিণ্ডি চটকায়, তার আবার লজ্জা। তাছাড়া সায়ন ভাই শুদ্ধ ভাইয়েরও বাড়ির বড় সন্তান হিসেবে সায়ন ভাইয়ের বিয়ে না হলে শুদ্ধ ভাইয়ের পথ ক্লিয়ার না। আবার সায়ন ভাইও কোনো কারণে বিয়ে করতে রাজি না, অর্থাৎ অপেক্ষা আর অপেক্ষা। হলেও হতে পারে ভাবি হয়তো শুদ্ধ ভাইকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, বিয়ে না করলে হাত কেটে ফালা করার হুমকি দিচ্ছে। এই জন্যই হয়তো বিশুদ্ধ পুরুষ হঠাৎ বিয়ের জন্য এত উতলা হয়ে উঠেছে। তবে ভালোই হবে বাড়িতে একটা বিয়ের আয়োজন হলে। অনেক দিন হলো বিয়ে বাড়ির রোস্ট রেজালা বোরহানি খাওয়া হয়নি। তবে শুদ্ধ কিংবা সায়ন যারই বিয়ে হোক, ওরা তিন বোন সেম ডিজাইনের লেহেঙ্গা কিনবে, সাজগোজ
করবে চোখ ধাঁধানোর মতন করে। মনে মনে এমন কথা ভাবতে ভাবতে তার মন খারাপ দূর হয়ে গেল। ভাবলো শুদ্ধকে বিয়ে দেওয়ার ব্যাপারে বাড়ির সবাইকে খুব করে বোঝানোর চেষ্টা করবে যে সে যতই হোক চাচাতো ভাই তো, ছোট বোন হিসেবে ভাইয়ের সব কষ্ট দূর করার দায়িত্ব আছে না, সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে সে। শুদ্ধ ভাইয়ের কষ্ট বুঝে সরল মনা শীতল কিছুক্ষণ আগে ঘটনা মাফ করিয়ে দিল। তারপর নরম দুর্বাঘাসে টেনে তুলতে তুলতে বলল, ভাবির ছবি দেখি। কোন ভাবি? আপনার বউ আমার ভাবি হচ্ছে না, সেই হিসেবে ভাবির ছবি দেখান। তোর ভাবির ছবি আমার কাছে থাকবে কেন? ও মা, নিজের বউয়ের ছবি নিজের কাছে রাখবেন না? না, রাখবো না। কেন রাখবেন না? আমার ইচ্ছে। ছবি রাখবেন না, তাকে দেখাবেনও না। তাহলে তাকে বিয়ের জন্য মরে যাচ্ছেন কেন? বিয়ের জন্য মরে যাচ্ছি তোকে কখন বললাম? বলতে হবে কেন? আপনার অবস্থা দেখে যা বোঝার বুঝে গেছি। আমার শারীরিক সমস্যা আছে, অথচ আমি জানি না। তুই জানিস আমি বিয়ের জন্য মরে যাচ্ছি, অথচ আমি মরার ফিল পাচ্ছি না। এটাও তুই নাকি পাচ্ছিস। কাহিনী কি? ঝেড়ে কাশ দেখি। তা কাজিন উপন্যাস পড়ে তুইও সেই কাহিনী রচনা করতে চাচ্ছিস নাকি? সুতোর কথা শুনে রাগে দুঃখে শীতলের ইচ্ছে করলো হেলমেটটা দিয়ে মাথায় ফাটিয়ে দিতে। মাথা ফাটানোর পর কলার ঝাঁকে হিসিসি বলতে, আপনার মতো ঘাটা অভদ্র অসভ্য পুরুষকে নিয়ে কখনো কোনো কাহিনী রচিত করব না আমি। যদি করিও তাহলে আমি খ্যাপা শাড়ির বউ। এই কথা মনে মনে বলল শুদ্ধ। আন্তাজে ঠিল ছুঁড়ে গমগমে সুরে জবাব দিল, কান খুলে শুনে রাখ, বিয়ের অভাবে যদি কঙ্কালসার হয়ে যাই তবুও তোকে বউ বানাবো না। যেই মেয়ে আমার কোলে হিসু করে দেয়, আর যাই হোক সেই মেয়েকে আমার বউ বানানোর কথা ভাবতেও পারি না আমি। এক খোঁটা আর কতদিন দেবেন? মরার আগ পর্যন্ত। তা মরবেন কবে? প্লিজ তাড়াতাড়ি মরে যান, আমি আপনার অত্যাচার থেকে নিস্তার পাই। একা মরতে ভালো লাগছে না, চল দুজন একসাথে মরি। শীতল অগ্নিদৃষ্টিতে শুদ্ধর দিকে তাকিয়ে আছে। শুধু পারছে না শুদ্ধকে দাঁতের তলায় পিষতে। তাকে এভাবে তাকাতে দেখে শুদ্ধ মাথার নিচে হাত দিয়ে ঘাসের উপর শুয়ে, তারপর যৌবনবতী পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে ফিচের হাসি এঁচে বলল, প্রায় দিনই স্কুল থেকে ফিরে দেখতাম ছোট মা তোকে কোলে নিয়ে ভাত খাচ্ছে, নয়তো অন্য কোনো কাজ করছে। না কারো কোলেও যেতি, আর না দুদণ্ড কাউকে শান্তি দিতি। রাত দিন শুধু কান্না করতি। ছোট মায়ের কষ্ট দেখে আমি জোর করে যদি বা একটু কোলে নিতাম, অমনি হিসু করে দিতি। শীতলের আর সহ্য হলো না। সে উঠে হাঁটা ধরল। ঘুরে ফিরে একই গল্প। ছোট থাকতে সবাই এমন করে। তখন যদি জানতো ওই কাজের জন্য বছরে 36 বার করে খোঁটা শুনতে হবে, তাহলে জীবনও তার কোলেই উঠতো না। জয়েন্ট ফ্যামিলিতে থেকে তারা বড় হয়েছে। বাসায় ছোট বাচ্চা থাকলে সবাই কোলে নিবে, আদর করবে। সেই বাচ্চা কোলে উঠে হিসু করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তার বেলায়ও এটাই কাহিনী। অথচ এই লোক সুযোগ পেলেই সেই গল্প জুড়ে দিয়ে মেজাজ খারাপ করে দেয়। সে এখন বড় হয়েছে না, বুঝতে শিখেছে। এসব শুনে তার কি লজ্জা লাগে না? তা ওই একই কথা, একই গল্প শীতল চলে যাচ্ছে দেখে শুধু ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। ছোটে বাঁকা হাসি এঁটে জামা কাপড় ছেড়ে সে পিছু পিছু হেঁটে গেল। হাঁটতে হাঁটতে যেখানে শুদ্ধর বাইকটা স্ট্যান্ড করা, সেখানে এসে থামলো শীতল। একটু পরে শুদ্ধ এসে বাইকে বসে আরেকটা খোঁচা মারল। কিছু কিছু মানুষ আছে অন্যের কোলে হিসু করে বড় হয়, তারপর তার কর্মের কথা মনে করালে চোটপাট দেখায়। উপকার পেয়ে উপকারীকে যাচ্ছে তাই বলে এরা। আফসোস, দিন দিন মানুষের বিবেক পচে যাচ্ছে। আবার খোঁচা শুনে শীতল জ্বলে উঠল আপন শক্তিতে। সেও ঝগড়ুটে গলায় বলে উঠল, গ্যাদাকালে আমি মানুষের কোলে চড়ে হিসু করেছি, আপনি করেননি। না, করিনি। আমি কারো মতো এত বেহায়া না যে যার তার কোলে চড়ে হিসু করে ফোকলা দাঁত বের করে হাসবো। কি করলে হিসুর কলঙ্ক থেকে মুক্তি পাবো বলবেন প্লিজ? আপনার এই খোঁচা মার্কা কথা শুনতে শুনতে আমার কানের পোকা বের হয়ে গেছে। পোকা বের হয়ে গেছে মানে? তুই কানে পোকা পালতি নাকি? বাড়ির পেছনেই তো অনেক জায়গা পড়ে আছে। দেখেন শুদ্ধ ভাই, শুধু শুধু কথা পেঁচাবেন না। আপনার পায়ে পড়ি, ছোটবেলার কাহিনী থেকে আমায় মুক্তি দিন। এই কথা শুনে শুদ্ধ বাইকে বসা অবস্থায় এক পা এগিয়ে দিয়ে বলল, আগে পা ধর,
পা না ধরে পায়ে পড়ি বলে দাঁড়িয়ে থাকা এক প্রকার বেয়াদবি। একটা মানুষের কথার সাথে কাজেরও মিল থাকা জরুরি। কি আশ্চর্য, আমি তো কথার কথা বললাম। ঠিক আছে, বললি যখন ধরতে কি সমস্যা? আর কলঙ্ক থেকে মুক্তির একটাই পথ, আমার বিয়ের ব্যবস্থা করা। বিয়ের 1 মাস না পেরোতেই বাপ হব। প্রতি বছর একটা করে ছানাপোনা ফোটাবো, তারপর ছানাদের হিসু করাবো তোর কোলে। আমার কোলে তুই হিসু করেছিস, আমার ছানারা তোর কোলে হিসু করবে, হিসাব বরাবর। তাই হবে। আমার জীবনে এখন একটাই টার্গেট, আপনাকে বিয়ে করানো। এই কথা বলে শীতল গজগজ করতে করতে বাইকের পেছনে চেপে বসলো। তাকে বসতে দেখে শুদ্ধ বাইক ছুটল অজানা পথ ধরে। রাত বাজছে ধরা বাঁধা নিয়মে। অজানা পথ, অচেনা গন্তব্যে ছুটছে উদ্দেশ্যহীন ভাবে। কি মনে করে শীতল মাথা থেকে হেলমেটটা খুলতে তার চুলের অবাধ্য হয়ে উঠতে লাগলো। শুদ্ধ ধমকে উঠলেও পাত্তা দিল না, বরং প্রাণ ভরে শ্বাস নিল। মুক্ত বাতাসে চোখ বন্ধ করে 2 হাত দুদিকে প্রসারিত করে মিষ্টি হাসল। কোনো দিকে বাইক যাচ্ছে, কোন দিকে বাইক যাচ্ছে সে জানে না। যেদিকেই যাচ্ছে যাক, তার ভালোই লাগছে। এই রাস্তার লাইট থাকায় তেমন ভয় লাগছে না। এভাবে কিছুক্ষণ চলার পর শুদ্ধ বলল, প্রাণ নিয়ে বাড়ি ফিরতে চাইলে আগে চুল বেঁধে হেলমেট পর, নয়তো অ্যাক্সিডেন্ট করে দুজনের ভবলীলা সাঙ্গ হতে দেরি লাগবে না। শীতল শোন না, বরং টেনে টুনে শুদ্ধর হেলমেটও খুলে নিল। বাতাসে উঠতে লাগলো শুদ্ধর চোল। শুদ্ধ বেয়াদব টেয়াদব বলে ধমকালেও কিছু মনে করলো না, কারণ এ তো আর নতুন না, নতুন কিছু না, এসব রোজ শোনে। তাই আর একটু সাহস দেখে পেছন থেকে শুদ্ধ চুল টেনে দিতে দিতে বলা, একটা কথা বলি। না বলি না প্লিজ, না বললে পেট ব্যথা করবে আমার। কিছুদিন আগে সায়ন ভাইয়ের কাছে খুব সুন্দর দেখতে একটা ছেলে এসেছিল, আহনাফ নাম। ওই ভাইয়াটার সঙ্গে আমার দেখা হয়েছিল। ভাইয়াটার শখ, আপুকে পছন্দ করে, বিয়ে করতে চায়। আমার দুলাভাই হিসেবে খাপে খাপ। তাই আমি আপুর নাম্বার ওনাকে দিয়েছি, বলেছি প্রেম করে আপুকে পটিয়ে নিতে। এই কথা শোনা মাত্র আচমকা বাইক থামাতে তার পিঠের উপর হুমড়িকে পড়লো শীতল। নাকে ব্যথা পেয়ে নাক ডলার আগে বাজখাই গলায় শুদ্ধ বললা, অচেনা একজন শখের নাম্বার চাইলো আর তুই দিয়ে দিলি। এই মহৎ কাজ করতে কে বলেছে তোকে? কেন, কি হয়েছে? আবার জিজ্ঞাসা করছিস কি হয়েছে? বেয়াদব কোথাকার, থাপড়ে দাঁত ফেলে দেব তোমার। শুধু শুধু বকছেন কেন? নিজে বিয়ে পাগলা তার বেলা। এদিকে সায়ন ভাইয়াও প্রেম করে বলেছি নাকি, ওর বলেছি নাকি কাউকে? কে কাকে পছন্দ করে, কে কাকে ভালোবাসে, এসব দেখা ছাড়া কাজ নেই তোর? এসব করতে ছেলে পুষে বড় করা হচ্ছে তোকে? ঘুরে ফিরে আমার চোখেই পড়ে এটাও। এটাও কি আমার দোষ নাকি? প্রায় সবাই কথায় জানি, শুধু আপনারটা বাদে। আপনার কাহিনী জানলেই 16 আনা পূর্ণ হবে। শীতলের দিকে বিরক্ত চোখে তাকে শুদ্ধ বাইকটা টান দিয়ে টং চায়ের দোকানের সামনে থামল। দোকানিকে চা দিতে বলে দোকানের সামনে থাকা ড্রাম থেকে 1 মগ পানি তুলে শীতলকে বলল চোখে মুখে পানি দিতে। ঘুম ছুটাতে শীতল তাই করল। দোকানি চা বানাচ্ছে দেখে শুদ্ধ আশেপাশে তাকিয়ে শীতলকে দাঁড়াতে বলে এগুলো জঙ্গলের দিকে। কয়েকটা ধাপ এগিয়ে হঠাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে অমনি তার প্রশস্ত বুকের সাথে শীতল বাড়ি খেল। ব্যথা পেয়ে নাক ডোদলোতে খ্যাক করে পড়ল। আশ্চর্য তো, খাম্মার মতো দাঁড়িয়ে গেলেন কেন? তুই কোথায় যাচ্ছিস? আপনার সঙ্গে। আমি কোথায় যাচ্ছি কি করে বলবো? শুধু জানিস না তো পিছু নিয়েছিস কেন? শুধু কথা পেঁচাবেন না। কোথায় যাচ্ছেন বলে গেলেই হয়। মূত্র বিসর্জন দিতে যাবি? গেলে আয়, গল্পে গল্পে কাজ সারি। ছি, কি সব কথাবার্তা। ছি এর কি হলো? মূত্র বিসর্জন দিতে চেয়েছি, অন্য কিছু তো করতে চাইনি। কোন মসজিদে জিলাপি বিলালে আপনার লাগাম ঠিক হবে বলবেন প্লিজ? এই কথা বলে শুদ্ধকে আর কিছু বলার সুযোগ দিল না সে। দোকানের সামনের বেঞ্চে বসলো। দোকানিকে জায়গার নাম জিজ্ঞেস করলে উনি জবাব দিল। একটু পরে শুদ্ধ ফিরে এসে দাঁড়াতেই দোকানি জানতে চাইলেন, আব্বা, এডি আমাকেও আব্বাজান লাগে। তাকে আমিও চিনি না কাকা, রাস্তায় পড়েছিল, ধুলো ছেড়ে সঙ্গে নিলাম। থাকতে চাইলে রেখে দেব, না যেতে চাইলে অজানা গন্তব্যে ছেড়ে দেব। এই কথা শুনে শীতল ফিকুটি করে তাকালো। দোকানি হু হু করে হেসে ফেলল। হাসলো শুদ্ধ। তারা কেন হাসলো বোধগম্য হলো না শীতলের। অতঃপর তারা চা পান করে পুনরায়
ভবঘুরে হয়ে বাড়ি ফিরল ভোরের দিকে। শীতল কোনো মতে হেলমেট রেখে সেভাবে ঘুম। এক ঘুমেই দুপুর পার। একতলা বিশিষ্ট একটা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছেন মাঝবয়সী এক লোক, নাকের জগায়, উপরে মোটা কাচের চশমা, পরনে কুচকে যাওয়া পাজামা, ফতুয়া, হাতে একটি ব্যাগ। ব্যাগে সম্ভবত কাগজপত্র রয়েছে। তিনি চশমা ঠেলে ফ্রিকুচকে একটু এগিয়ে এলেন। তারপর নেম প্লেটে বড় বড় করে অক্ষরে নামের দিকে দৃষ্টি নিবদ্ধ করে নামটা বিড়বিড় করে উচ্চারণ করলেন, অ্যাডভোকেট শতরূপা চৌধুরী। অবশেষে তিনি সঠিক গন্তব্যে এসেছেন। এত দূরে জার্নি করে আসা সার্থক হলো। তবে উনি কাপা হাতে কলিং বেল চাপতে একজন যুবক দরজা খুলে হড়বড় করে বলল, চটি খুলে পদদলি ঝেড়ে হাগামুতো সেরে পাশের রুমে বসুন। একটু পরে ম্যাডাম এলে গলা ঝেড়ে খানিকটা কেশে নিজের সমস্যার কথাটা জানাবেন। আলোচনা চলাকালীন কোষ্ঠকাঠিন্য রোগীর মতো কুতকুত করবেন না। চুলকি মোচড়ামুচড়ি ম্যাডাম একদমই পছন্দ করেন না, তাই এসব থেকে নিজেকে সংযত করবেন। ধন্যবাদ। অপরিচিত কারো কথা শুনে দরজা মুখে দাঁড়ানো লোকটি হতবাক হয়ে তাকিয়ে আছে। প্রথম পরিচয়, কেউ কাউকে এভাবে বলতে পারে, তাও আবার এমন ধরনের কথা? ওনার বিস্ময় মাখা মুখ দেখে নাদিমের মধ্যে হেলদোল দেখা দিল না। সে সরাসরি কথা বলতে পছন্দ করে। অপ্রিয় কথা মুখের উপর চটস করে বলার কারণে তার বাবা মা তাকে গালি দেয়, কিন্তু অভ্যাস ছাড়তে পারে না সে শতরূপা চৌধুরী অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োজিত 5 বছর। 5 বছরের কেসের সুবিধার্থে সে অনেক মানুষের সঙ্গে মিশেছে। ভালো মানুষের যেমন দেখা পেয়েছে, তেমনি গুটি কয়েক ছ্যাঁচড়া কপালে জুটেছে। প্রায় অনেক সময় দেখা যায় অনেকে চেম্বারে এসে অন্যের সাথে গল্প জুড়ে দেয় যেন মাছের বাজার। কার বাপের কত বিঘা সম্পত্তি ছিল, বর্তমানে কত আছে, কার ভাতিজা ডাক্তার, কোন মহিলা ননদের সঙ্গে ভেগেছে, এসব গল্প জুড়ে বসে। এরপর ম্যাডাম একে একে ডেকে কেসের ব্যাপারে কথা বলা শুরু করেন। তখন কথার মাঝে বলে বসে, মানে ম্যাডাম বলছিলাম যে ওয়াশরুমটা কোন দিকে। সিরিয়াস কথার মধ্যে এই কথা শুনে বিরক্তি মাত্রা তরতর করে বেড়ে যায়। এমনিতেই শতরূপা চৌধুরী সবসময় সচেতন মানুষ, বাড়তি কথা বলা পছন্দ করেন না উনি। ওনার মতে বাড়তি কথা কাজকর্মের ঢিলেমি করে বেশি। ওয়াশরুমের চক্কর 10 মিনিটের কথা যদি 25 মিনিট খরচ হয় তাহলে কিভাবে হবে? এই জন্যই কেউ এলে মুখের উপরই এইসব বলে সচেতন করে দেয়, যাতে হাত না বসিয়ে পার্সোনাল কাজটা সেরে নেয়। এতে সময়ও বাঁচে, আলাপও দ্রুত হয়। অকপটে এই বলা কথা শুনে লোকটা আমতা করে নাহিদ দরজা থেকে সরে সাদাত আঙুল দিয়ে ওয়াশরুম দেখিয়ে বলল, ওই যে ওইদিকে ওয়াশরুম। মধ্যবয়সী লোকটা সেদিকে তাকে দৃষ্টি সরিয়ে নিয়ে মিনমিন করে বলেন, শতরূপা ম্যাডাম কখন আসবে? সময় মতো চলে আসবেন, আপনি কাজ ছেড়ে বসুন। ঠিক আছে। অতঃপর তিনি ভেতরে প্রবেশ করে চেয়ার টেনে বসলেন। নাদিমও তার টেবিলে কাজ করতে বসলো। সামনে অনেক ফাইল রাখা। এই কেসগুলোর সারমর্ম শতরূপা চৌধুরীকে জানতে হবে, তথ্য কালেক্ট করতে হবে। এবার আলাদা ফাইল তৈরি করতে হবে। গতকাল রাত থেকে যে ফাইলটা ধরেছে সব কয়টা পরকীয়া কেস। পরকীয়ার প্যাচে পড়ে ডিভোর্স ও যেন দুধ ভাত। নাহিদ টাইপ করতে করতে মধ্যবয়সী লোকটার দিকে একবার তাকালো। দেখে মনে হচ্ছে ভদ্রগোছের ভদ্র মানুষ। বাকিদের মতো ফিসফাস নাকার চুপটি করে মেঝের দিকে তাকিয়ে আছে, গভীর ভাবনার বিভর। নাহিদ কি মনে করে হাতের কাজ থামিয়ে ওনাকে ডাকলো। ডাকটা শুনে উনি ভদ্রতা বজায় রেখে নাহিদের সামনে চেয়ারে বসলো। নাহিদ হাঁক ছেড়ে কদর নামে একটা ছেলেকে ডেকে 2 কাপ চা দিতে বলে ওনাকে বলল, কোথা থেকে এসেছেন? মাদনীপুর থেকে। অনেক দূর? গতকাল রাতে বের হয়ে এখন পৌঁছালাম। আসলে বাবা দরজার কুলায় না বলে আসতে বাধ্য হয়েছি। কেন, কি সমস্যা? মেয়ের জামাই খুব অত্যাচার করে, কথায় কথায় আমার গায়ে গা তোলে, আমার জায়গা জমি তার নামে লিখে দিতে বলে। মেয়ে প্রতিবাদ করায় সে পরশুদিন আমার গিন্নির হাত পুড়িয়ে দিয়েছে। আপনার ছেলে মেয়ে কজন কাকা? ওই গোলামের পুতের নামে কেস করেছিলেন? একটাই মেয়ে আমার, সঙ্গদোষে পালিয়ে বিয়ে করছিল। গিয়ে দেখে ছেলের ঘর বাড়ি কিছু নাই। ছেলে বস্তির টোকাই, বস্তিতে এক আত্মীয়র বাসায় থাকে। পরে সব কিছু জানে। পরে আমার বাড়িতে উঠেছিল। আমারও আদরের একটাই মাইয়া। কষ্ট দেখতে না পেরে আমিও সুযোগ দিয়েছিলাম। ভেবেছিলাম ছেলের মতো সঙ্গে করে তাকে নিয়ে বেড়াবো, কাজ জোগাড় করে দিব। সরল মনে এইসব ভেবে ঘরে তুলেছিলাম।
এখন দেখি জামাই আমাকে বাড়ি ছাড়তে বলে, মারধর করে। আপনি কি করেন কাকা? নাম কি আপনার? আমার নাম খালেক ব্যাপারী। আমি বেসরকারি একটা স্কুলে শিক্ষকতা করতাম। গত বছর অবসর নিয়েছি। ও, তা এখন কি করতে যাচ্ছেন? আমাকে শাহিন বাবা পাঠিয়েছে, ম্যাডামের সঙ্গে নাকি কথা হয়েছে। এখন ম্যাডাম আমাকে যা বলবে, যেভাবে বলবে আমি সেভাবে ব্যবস্থা নিব। কোন সায়ন? ম্যাডামের বড় ভাইয়ের ছেলে শাহরিয়ার চৌধুরী সায়ন? জি। ওনাদের এই কথোপকথনের মাঝে গাড়ির হর্ন শোনা গেল। শতরূপা চলে এসেছে দেখে নাহিদ বের হলো। সে বিনয়ীভাবে সালাম দেওয়ার আগে বাইরে অনেক মানুষের কথা শুনতে পেল। দু একটা বাংলা গালিও কানে এসে বিঁধল। শতরূপা নিজের চেম্বারে চলে গেল। নাহিদ কৌতূহলবশত মূল ফটকের দিকে তাকালো। ইশারায় দারোয়ানের থেকে জানতে চাইল ঘটনা কি। দারোয়ান জানালো, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর বাড়ির সামনে মাছের নাড়ি ভুড়ি, গোবর পচা ডিম ছুঁড়ে মারে। এসবের কারণে ওই বাড়ির দুই বুড়ি দুজনের ঘনিষ্ঠ বান্ধবী। এরপরে হয়েছে যা, কোনো কিছু নিয়ে টুকাটুকি হলেই তার একে অপরের বাড়িতে ন্যাস্টি জিনিসপত্র ছোড়াছুড়ি করে। আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পায় না। তাদের ঝগড়া থামাতে গেলেও রেগে যায় তারা। একথা শুনে নাহিদ কোনো প্রতিক্রিয়া দেখালো না। মনে মনে দোয়া করলো এমন ঠ্যাঙ্গা মার্কা বন্ধুত্বগুলো আজীবন বেঁচে থাক। দুপুরের পর ঘুম থেকে উঠেছে শীতল। ক্ষুধার চোটে এখন চোখ ঝাপসা হয়ে দেখছে। কোনো মতে গোসল ছেড়ে দৌড়ে নিচে নেমেছে সে। কোনো কথা না বলে রান্নাঘর থেকে খাবার নিয়ে ঝটপট খেতে বসলো। প্রথম লোকমা মুখে পড়ে চিবাতে বাইরে এসে শুদ্ধ এলো। লাটসাহেব বসলো সিঙ্গেল সোফায়। বড় মা পানির গ্লাসটা এগিয়ে দিল। ঢকঢক করে সে সোফায় গা এলিয়ে দিল, যেন যুদ্ধ জয় করে কেবল ফিরেছে। সেন্টার টেবিলের উপর রাখা ব্যাগগুলো খুলতে খুলতে সিতারা চৌধুরী শুধালেন, সব এনেছিস বাপ? বাদ পড়েনি তো কিছু? দেখো আগে, কিছু বাদ পড়লে জানাও, এনে দেওয়া যাবে। ওরা কখন আসবে জানিয়েছে কিছু? সন্ধ্যার পরপরই চলে আসবে। আচ্ছা। এভাবে দুই কিন্নি আর শুদ্ধের মধ্যে টুকটাক কথাবার্তা চলছিল। শারাফাত ও শাওন চৌধুরী অফিসে। সাম্য ও সৃজনকে দুপুরে খাইয়ে জোর করে ঘুম পাড়িয়েছে সিরাত। তখন সিমিন আর শখকে নামতে দেখে গেল। কি নিয়ে কথা বলতে বলতে নামছে তারা। সিমিন শখকে নিয়ে ড্রয়িং রুমে পা রাখতে শুদ্ধ শখকে বসতে ইশারা করলো। শখ মা চাচিদের মুখের দিকে একবার তাকে ধীরে সুস্থে বসলো। তবে মুখ চুপসে গেছে তার। বুঝতে বাকি রইল শুদ্ধ সিরিয়াস কিছু বলবে তাকে। জরুরি কিছু বলার থাকে সে এভাবে ডেকে পাঠালো। আবারও বিয়ের ঝামেলায় পড়তে হবে কিনা ভেবে বুকের ধুকপুকানি বেড়ে গেল তার। বেশিক্ষণ অপেক্ষা না করে শুদ্ধই বলল, পড়াশোনা কেমন চলছে? ভালো। আমি বারবার এক কথা জিজ্ঞাসা করব না, তবে এখন যা জানতে চাই আশা করি সরাসরি জবাব দিবি। কাউকে পছন্দ করিস? আমি পড়াশোনা করতে চাই ভাইয়া, বিয়ে করব এটা কি আমার প্রশ্নের অ্যান্সার হলো? না। কি না? পছন্দ নেই। ভেবে বললি, পরে অন্য গান গাইতে যেন না শুনি। এখনো সময় আছে, ভেবে জানা। তেমন কেউ নেই। সন্ধ্যার পর গেস্ট আসবে, রেডি থাকিস। এঙ্গেজমেন্ট করা থাক। 1.5 বছর পর আহনাফ ফিরলে বিয়ে সম্পূর্ণ করা হবে। আহনাফের কথা শুনে দৃষ্টি তুলে এক পলক ভাইয়ের দিকে তাকালো। কিন্তু এখন বিয়ে করতে চায় না সে। বিয়ের পর বেশিরভাগ মেয়ের স্বপ্নই জলাঞ্জলি দিতে হয়। ছোট থেকে তার স্বপ্ন ডাক্তার হওয়া। এতদিন সে সেভাবেই নিজেকে গড়ে তুলেছে। এমনকি একটা ছেলে জ্বালাতন করায় মিথ্যে কথা বলেছিল যে তার বফ আছে। শীতলের সামনে কথাটা বলায় বাড়ির সবার কানেই পৌঁছে গেছে। সবাই ভাবে তার পছন্দ আছে, কিন্তু তেমন কিছুই না। এই অবধি অনেক ছেলে তাকে প্রস্তাব দিয়েছে, কিন্তু কেন জানি কারোর প্রতি অনুভূতি জাগেনি। মনে হয় মানুষটা একান্তই নিজের মানুষ, আরাধনার মানুষ। শখ আর একটা কথা বলল না, চুপ করে বসে রইল। তখন সিরাত তার কাঁধে হাত রেখে বললেন, ছেলেটা খুব ভালো, আমাদের সবার বেশ পছন্দ। তোরা খুব ভালো থাকবি। মোট কথা, তোর পড়াশোনা নিয়ে আহনাফ কিংবা তার পরিবারের কারো কোনো সমস্যা নেই। বরং তুই চাইলে তোকে বাইরের দেশ থেকে ডাক্তারি পড়া কমপ্লিট করাবে। বড় ভাইয়া বাসে আসেনি? না, তবে আহনাফ নাকি সায়নের কাছে আগে প্রস্তাব দিয়েছিল। সায়ন তোর বাবাকে জানিয়েছে। তোর বাবা ছেলে ও তার পরিবারের খোঁজ খবর নিয়েছে, শুদ্ধও চিনে। সেও বলেছে ছেলেটা অমায়িক।
তারপর আহনাফের বাবা একদিন তোর বাবার অফিসে গিয়ে আবারও প্রস্তাব রাখে আহনাফ নাকি চলে যাবে, যাওয়ার আগে কিছু করে যেতে চায়। তাই ভেবেচিন্তে দুই পরিবার এঙ্গেজমেন্টটা করিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। এভাবেই টুকটাক কথা হচ্ছিল শখকে নিয়ে। রোজই হয়, তাই সেদিকে না তাকিয়ে শীতল খাওয়াতে মন দিয়েছে। পছন্দের ডিশ পেয়ে অন্যদিকে তাকানোর সময় নেই। কিন্তু আহনাফ নামটা কর্ণ করে পৌঁছাতে মাথা তুলে তাকালো, খেতে খেতে মিটিমিটি হাসলো। যাক, আহনাফ তাহলে তার দুলাভাই হবে। এঙ্গেজমেন্টের কথা শুনে প্লেট নিয়ে গেল সবার কাছে, ডপ করে বসলো শুদ্ধের পাশের সোফায়। তারপর গদগদ হয়ে বলল, আপু, তোমাদের দুজনকে যা লাগবে না, পুরাই রাজ্যটক। বড় ভাইয়ের সামনে এই কথা শুনে শখ লজ্জায় মুখ কাচুমাচু করে বাহানা দিয়ে দেখে উঠে গেল। ব্যাগ হাতে সিতারা সিরাত গেলেন রান্নাঘরের দিকে। শুদ্ধ ফোন স্ক্রল করছে দেখে শীতল বলল, ভাইয়া বাজারে গিয়েছিলেন, আমার জন্য রসমালাই এনেছেন। না। কেন জানেন না আমি রসমালাই কত পছন্দ করি? তা জেনে আমি কি করব? তোকে দেখতে আসছে যে ঘটা করে তোর জন্য হাজি বাজি আনতে হবে? এক বোনের জন্য আরেক বোনকে অবহেলা করতে পারেন না, এটা অন্যায়। আমাকে রসমালাই এনে নিন। আমি তোর বাপের চাকর? তোকে রোজ রসমালাই গেলানোর জন্য আমাকে টাকা দেয় তোর বড় আব্বু? নাকি তুই আমার মালকিন যে যা বলবি আমাকে তাই শুনতে হবে? কোনোটাই না। তাহলে ভাগ এখান থেকে। কথা শুনে শীতল মুখ ভোতা করে সেখান থেকে উঠে রান্নাঘরে গেল। গেস্টের জন্য কয়েক ধরনের মিষ্টি আনা হয়েছে। সিতারা সেসব তুলে রাখছে। তাকে রান্নাঘরে দেখে দুটো মিষ্টি প্লেটে তুলে নিলেন সিতারা। সেই মিষ্টি হেসে পুনরায় ফিরে গেল ডাইনিং টেবিলে। দুপা নাচাতে নাচাতে মিষ্টিতে কামড় বসিয়ে কিছু ভাবলো। সে কদিন যাবৎ কাজিন রিলেটেড উপন্যাস পড়তে শুরু করেছে, তাও সবার নজর এড়িয়ে চুপি চুপি। শুদ্ধ দেখলে খবরই আছে তার। তবে যে বইটা পড়ছে সেখানে নায়ক সবসময় নায়িকাকে বকে, মারে, আবার যখন যা চায় তা এনেও দেয়। অথচ এই বিশুদ্ধ পুরুষ এত মারে বকে কিন্তু যা চায় তা এনে দেয় না, বরং আনার জন্য জেদ দেখালে দুধ থাপ্পড় মেরে দেয়। ইস, বাস্তবার জীবনের গল্প কেন যে উপন্যাসের মতো হয় না। বিকেল পেরিয়েছে, এখন সন্ধ্যা। অনিন্দ ধরণীর বুকে নেমেছে নিকোষ কালো আধার রাত। ব্যস্ত নগরীর মানুষগুলো ছুটছে আপন গৃহলয়ে। ফেরার তারায় ফলস্বরূপ পথে ঘাটে বেঁধেছে অসহ্যকর জ্যামের চক্করে পড়ে আধ ঘন্টার পথ 2.5 ঘন্টায় পার করে কিছুক্ষণ আগে বাসায় ফিরেছেন শারাফাত চৌধুরী। ক্লান্ত পরিশ্রান্তে দেহে ফিরে ফ্রেশ না হয়ে আগে শখকে রুমে রেখেছেন। শুনেছেন বিয়ের কথা শুনে থেকে মেয়ে মনমরা হয়ে বসে আছে। হ্যাঁ না কিছুই বলেনি মেয়েটা। মেয়ে যে এখন বিয়ে করতে চায় না, একথা উনি জানেন। কিন্তু আর কতদিন মেয়েকে ধরে বেঁধে রাখবেন? মেয়ে হয়ে যখন জন্মেছে তাকে পরের ঘরে যেতে হবে। মোট কথা শখ ওনার বজ্র আদরের মেয়ে। 2 ছেলের পর খুব ইচ্ছে ছিল এবার একটা মেয়ে হোক। বাবা করে ডেকে বুকে ছাপিয়ে পড়ুক, আদুরে আবদারে অতিষ্ঠ করে তুলুক, মিষ্টি সুরে শাসন করুক, বকা দিক, পছন্দের কিছু না পেলে দুগাল ফুলিয়ে বসে থাক। কিন্তু ওনার মনের কথাটা সিতারাকে কখনো বলে হয়ে ওঠেনি। কারণ সায়ন শুদ্ধ হওয়ার সময় সিতারার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছিলেন। সহধর্মিনীর কথা চিন্তা করে মনের কথা চেপে রেখেছিলেন। কিন্তু শুদ্ধ হওয়ার কয়েক বছর পরে একদম অনাকাঙ্ক্ষিতভাবে শখের আগমন ঘটে। বুকে পাথর চেপে সিতারাকেও বলেছিলেন জীবনের ঝুঁকি না নিতে। কিন্তু সিতারাও মেয়ের শখ ছিল, এত বলে কই ওনাকে বাচ্চা নষ্ট করাতে রাজি করানো যায়নি। ফলে দিন দিন প্রেগনেন্সির জার্নি আরও কষ্টকর হয়ে উঠে। ডেলিভারি ডেট যতই ঘনিয়ে আসছিল উনিও নেতিয়ে পড়ছিলেন। শরীরের হাল বুঝে কাঁদতে কাঁদতে ওনাকে দ্বিতীয়বার বিয়ের পারমিশনও দিয়েছিলেন। তারপর সিতারাকে আবারও ঝুঁকি নিতে হয়। মা ও মেয়ে দুজনেই জীবনযুদ্ধ জিতে এক সময় স্বাভাবিক হয়। মেয়ের পুতুল মুখটা দেখে সব শখের মেয়ের নামটাও উনি রাখেন সানায়া চৌধুরী শখ। দিন যায় দিন আসে, দেখতে দেখতে সময় কাটতে থাকে। ছোট্ট শখও বড় হতে থাকে। ওনার ছোট ভাইয়ের ঘর আলো করে সন্তানরা আসে। একটা সময় চৌধুরী নিবাসও ভরে ওঠে প্রাণবন্ত প্রাণদের। চঞ্চল কলকলনিতে সময়ের সাথে পাল্লা দিয়ে তারাও বড় হতে পারে। একটা কথা না বলি নয়, উনি বাবা হওয়ার অভিজ্ঞতা থেকে এটা বুঝেছেন। ছেলেরা যদি হয় বাবার শক্তি, মেয়েরা হয় মায়া কলিজার একাংশে থাকে মেয়েরা। মেয়েদের মুখ জুড়ে থাকে জান্নাতি সুখ। তাই বাবারাও চুপ করে শুয়ে যায় এক পৃথিবী সমান দুঃখ। এই মুহূর্তে
বাবার সামনে মুখে হাসি এঁটে চুপটি করে বসে আছে শখ। সে বরাবরই শান্ত স্বভাবের, কথাবার্তা বলে ছোট ছোট করে, ধীরে সুস্থে। তার মুখে হাসি থাকলেও এই মুহূর্তে ডাগর ডাগর আখিজোড়া অশ্রু জলের চৈচম্বর, মনটাও অভিমানে পূর্ণ। মেয়ের মুখটা দেখে শরাফত চৌধুরীর বুক মোচড় দিলেও স্বাভাবিক রইলেন। কিছুক্ষণ মেয়ের মুখপানে চেয়ে আদরের স্বরে ডাকলেন, মা। বাবার স্নেহমাখা ডাক শুনে শখের চোখ থেকে জল গড়িয়ে গেল। বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে খুব করে কাঁদতে ইচ্ছে করলো, কিন্তু এই কাজ কি আর সাজে? বড় হয়েছে এখন, হুবু ডাক্তারও, তবে এত আবেগী হলে তো চলে না। তবে এত চেষ্টা করে কোনো মতে চোখে জল আটকাতে পারল না সে। গড়গড়িয়ে গালবে, জল গড়াতেই থাকলো। কিছু বলবে, গলা যেন চেপে ধরেছে কেউ। রুম জুড়ে পিনপত নীরবতা। বাবা মেয়ে দুজনেই চুপ করে আছে, যেন কথা খুঁজে পাচ্ছে না। বুকে চাপা কষ্টে শব্দের জোড়াতালি দিতে ব্যর্থ বাবা ও মেয়ে। বুকে জমা অভিমান থেকে শখের হঠাৎই বলতে ইচ্ছে করলো, কিন্তু আমি কি বেশি খাচ্ছি বাবা? খুব বেশি বোঝা হয়ে গেছি তোমার? কেন পর করে দিচ্ছ? কেন চিরচেনা বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছ? তবে কি আমাকে আর ভালোবাসো না বাবা? আমাকে তোমাদের কাছে রেখে দাও না বাবা। এতদিন যেভাবে স্নেহতলে আগলে রেখেছিলে সেভাবেই রেখে দাও আমায়। তুমি সারা জীবন শুয়ে বসে খেলেও আমার অর্থ ফুরাবে না মা। মেয়েরা প্রাপ্তবয়স্ক হলে পাত্রস্থ করা প্রতিটা বাবার গুরুদায়িত্ব। সায়ন, শুদ্ধ, শখ, স্বর্ণ, শীতল, শ্যাম, সৃজন, এরা আমার বাগানের এক একটা জীবন্ত ফুল। এরা সামান্য ব্যথা পেলে তার দ্বিগুণ আঘাত আমার বুকে এসে লাগে মা। সে আমি কিভাবে পর করব তোমাকে? পর করে আমি নিজে ভালো থাকব? তোমরা আছো বলেই তো আমার পৃথিবীটা এত সুন্দর। আহনাফ ছেলেটা ভালো, সে নিজে এসে আমার কাছে তোমার হাতটা চেয়েছে। তোমার ভাইরা চাচ্চুরা ছেলেটার খোঁজ নিয়ে খারাপ রিপোর্ট আনতে পারেনি। আমরা সবাই চাই তুমি ভালো থেকো। আমার বিশ্বাস ছেলেটা তোমায় সুখে রাখবে, খুব ভালো রাখবে। রাজি হয়ে যাও মা। চাইলো, বুকের কথা মুখে বলা হলো না। শরাফত চৌধুরী মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন, তারপর মুখে হাসি এঁটে জবাবে বললেন। শখ ফুপিয়ে কাঁদতে লাগলো। মেয়েকে কাঁদতে দেখে উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে অনেক কথাই বুঝিয়েছেন। শখ এবারও বাবার কথা নিশ্চুপ হয়ে শুনেছে। বাবার মুখ দেখে বুঝেছে এই বিয়েটা হলে বাবা খুশি হবে। মা, চাচিরা সহ বড় ভাইরাও খুব খুশি। সবার কথা ভেবে তার মতের কথা জানতে চাইলে সে সম্মতি সূচক মাথা নাড়ি, অর্থাৎ সে রাজি বিয়েতে। অথচ মুখে মুখে সম্মতি দিলেও তার মনটা অশান্ত হয়ে আছে। হাওমা করে কাঁদতে ইচ্ছে করছে। বিয়ের রীতিনীতি একদমই পছন্দ নয় তার, কারণ বিয়ের ছলে সম্পর্কের রূপ বদলায়, ধর্ম বদলায়। বিয়ের আগে বাপ ভাইয়েরা যতই বলুক সম্পর্কগুলো আগের মতোই ঠিকঠাক থাকবে, আদতে তা হয় না। বরং বিয়ের পর মেয়েদের বোঝানো হয় বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আপন, তারাই তোমার প্রিয়জন, তারা মেটাবে তোমার সকল প্রয়োজন। সেখানেই যাও, সেটাই তোমার আপন ঠিকানা। রক্তের বন্ধনকে বুড়ো আঙুল দেখিয়ে আপন করে নাও অচেনা মানুষগুলোকে। কষ্ট হলেও কিছু করার নেই, বাধা দেওয়ার মতো ওজন নেই। এটাই মেয়েদের ভবিতব্য। মানতেই হবে, যেতেই হবে শ্বশুর বাড়ি। এখন বাপের বাড়ির মেহমান তুমি, পেলে পুষে বিয়ে দেওয়ার পর বাপের বাড়ি থাকার সময় ফুরিয়েছে তোমার। অন্যের ঘরে ঘরনি তুমি, প্রদীপ হয়ে আলোকিত করো অন্যের জীবন, অন্যের সংসার। পুরনো সব মায়া ছেড়ে আঁকড়ে ধরো নতুন মায়াকে। সেই মায়াতেই বেঁধে রাখো সংসারের প্রতিটি সদস্যকে। তবেই না হবে তোমার নারী জীবন সার্থক। স্বর্ণ ল্যাপটপে কাজ করছে, বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে মনোযোগে সহকারে কি যেন করছে। তাকে মনোযোগী দেখে শীতল চাকানোর ধান্দায় দু একবার খোঁচালেও কাজ কিচ্ছুই হলো না। তাই বকতে বকতে নিচে চলে গেছে। সব পড়ার টেবিল চুপ করে বসে আছে। দৃষ্টি বইতে নিবদ্ধ থাকলেও ও পড়ার মন নেই তার। মস্তিষ্কে নানান ভাবনা। মুখ শুকিয়ে চুপসে গেছে। কিছুক্ষণ আগে আনা ফোন করেছিল তাকে, বিয়ের সম্মতি দিয়েছে শুনেছে, এটা খুব খুশি। মাত্রাতিরিক্ত খুশিতে কথাই বেরোচ্ছিল না মুখ দিয়ে, বারবার কথা আটকে আসছিল তার। কতবার শখকে ধন্যবাদ দিয়েছে সেও হয়তো জানে না। পছন্দের কাউকে পেলে এমন হয় বুঝি, কি জানি। তার জীবনে এমন অনুভূতির কেউ আসেনি। ঘটা করে কাউকে ভালোবাসি বলা হয়নি, মন দেওয়ানো হয়নি। সে বাবার রুম থেকে এসে পরের টেবিলে বসেছে, নীরবে জানিয়েছে সে বিয়েতে রাজি, কিন্তু মনের তোলপাড় বন্ধ হচ্ছে না। হাত পা অনবরত কাঁপছে। আর কিছুক্ষণ
কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে আহনাফরা চলে আসবে, হাতে রিং পরিয়ে তাকে বউ হিসেবে চিহ্নিত করবে। দুই পরিবারের নতুন করে সম্পর্ক জুড়বে, সম্বোধনে পরিবর্তন আসবে। এসব নানা কথা ভেবে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে স্বর্ণের উদ্দেশ্যেই বলল, আমার কি বিয়েটা করা উচিত স্বর্ণ? স্বর্ণ তাকালো না, শক্ত করে নিচের ঠোঁট কামড়ে ধরে দ্রুত গতিতে ট্যাপ করছে সে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। শখের কথাটা শুনেও সাথে সাথে জবাব দিল না, বরং একটু সময় নিয়ে হাতের গতি কিছুটা কমিয়ে এনে ধীরে সুস্থে উত্তর করল, উচিত। কেন উচিত? তোমার হবু বর মানুষ হিসেবে পারফেক্ট। একজন পারফেক্ট মানুষই পারে পারফেক্ট পার্টনার হতে। নরম সরম মেয়েরা একা বাঁচতে পারে না। বাঁচতে চাইলে পৃথিবীর নিষ্ঠুর মানুষরা তাদের বাঁচতে দেয় না। হয় নারুইখে গোড়া কলঙ্কের কালি লেপটে দেয়, নয়তো খুব লেখে পৃথিবী থেকে বিতাড়িত করে। এই জন্য মেয়েদের নিরাপদ আশ্রয় দরকার, ছায়া দরকার, মন ভরে কাদার জন্য হলেও বিশ্বস্ত বুক দরকার। আহনাফ ভাই নিঃসন্দেহে ভালো মানুষ, তাকে নিয়ে সংশয় রেখো না, বরং মেনে নাও। ভুলে যেও না, শুদ্ধ সায়ান ভাইয়ের কলিজা আমরা 3 বোন। আমাদের জন্য তারা কি কি করতে পারে ধারণাও করতে পারবে না তুমি। সেই ভাইরা যার হাতে তোমাকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেবে না, তাই নিশ্চিত থাকো নিশ্চয়ই আহনাফ ভাইয়ের মাঝে বিশেষ বিশেষত্ব আছে বলেই তারা তার সাথে তোমার বিয়ের কথা ভেবেছে। স্বর্ণের স্পষ্ট ভাষায় স্পষ্ট কথাগুলো শুনে শখ সত্যি সত্যি অহেতুক চিন্তা বাদ দিল। তাই তো মাথার উপর বড় ভাইরা থাকতে এত ভয়কে স্যার, তার ভাইরা তো আর 5টা ভাইয়ের মতো না। এসব ভেবে সে মনমারা হয়ে বসে থাকলো না, বরং উঠে নিচে চলে গেল। তাকে যেতে দেখে স্বর্ণ কেবল তাকিয়ে রইল। বাড়ির মূল ফটক দিয়ে আইসক্রিম খেতে খেতে হাঁটতে হাঁটতে আসছে সাম্য, সৃজন আর শীতল। শাওন চৌধুরীকে বের হতে দেখে 3 জনই ধরেছিল আইসক্রিম কিনে দেওয়ার জন্য। উনি ওদেরকে আইসক্রিম কিনে দিয়ে বাড়ির গেটে নামিয়ে দিয়ে নিয়ে চলে গেছে। ওরা আইসক্রিম খেতে খেতে বাড়িতে প্রবেশ করলো। ইতিমধ্যে ওরা জেনেছে শখকে আজ দেখতে আসবে। কিছুদিন পর তার বিয়ে হবে, তারপর শখ তাদের ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাবে। আপু চলে যাবে ভেবে কষ্ট লাগলো। সুদর্শন দুলাভাই পাবে বলে ভীষণ খুশি তারা। আহনাফকে পছন্দ হয়েছে কিনা। ড্রয়িং রুমে শারফাত চৌধুরী, সায়ন সহ বাড়ির 3 গিন্নি এসে বসেছে। বড়দের হাতে চায়ের কাপ। আহনাফরা নাকি লম্বা জ্যামে আটকে গেছে, একটু আগে ফোন করে তার জানিয়েছে তাই। শারফাত চৌধুরী ফিরে আগে 1 কাপ চা পান করে, নয়তো ওনার মাথা ভার হয়ে থাকে। শারফাত চৌধুরীর জন্য শুধু চা বানিয়ে সীতারা সবার জন্য বানিয়েছেন। প্রতি সন্ধ্যায় 3 জায় চা না খেলে চলেই না। আহনাফদের আসতে দেরি হবে। এই ফাঁকে বাড়ির সকলে 1 দফা চা আড্ডাও হয়ে যাবে। শখকে ডেকে তার হাতে কাপ ধরিয়ে দিয়েছে সেমে। কথাবার্তা বলে মেয়েটাকে সহজ করার চেষ্টা করছেন তারা। এদিকে এই দিন তাদের জীবনে এসেছিল বিধায় তারাও জানে এই মুহূর্তের কথা। তখনই বাড়ির 3টে বিচ্ছু হই হই করতে করতে ড্রয়িং রুমে ঢুকলো। নিজেদের আইসক্রিম ভাগাভাগি করে নিল। সবার জন্য আনা হয়েছে আইসক্রিম। যার যারটা তাকে বুঝিয়ে দেওয়া হলো। বাটি আইসক্রিমের বাটি থেকে 1 বাটি আইসক্রিম নিয়ে সৃজনকে দিয়ে শুদ্ধর কাছে পাঠিয়ে দিল সিরাত। সায়ন চায়ের কাপ রেখে ভাই বোনদের থেকে 1 কামড় করেই খাবে। নিজেরা না দিলে সে জোর করে খাবে, অগত্যা বাধ্য হয়ে দিতেই হলো। সাম্য হঠাৎ আইসক্রিম খাওয়া থামিয়ে কিছু ভাবতেই বসেছে। বাবার পূর্বে সমাপ্তি টেনে সে উঠে শারাফাত চৌধুরীর পাশে বসলো। তারপর চিন্তিত সুরে বলল, এই কথা বড় আব্বু, শখ আপুকে অচেনা কারোর সাথে বিয়ে দিও না। শুনে সবার দৃষ্টি পড়ল সাম্যর দিকে। সবাইকে তাকাতে দেখে সাম্য ভয় পেল না, ভরকালো না। সে ছোট থেকে এমন, যখন যা বলবে চাইবে পুরো কথাটুকু শেষ করেই থামবে, আর অপর মানুষটাকে বাধ্য করে তার কথা শুনতে। হঠাৎ এমন কথা বলায় শারাফাত চৌধুরী শুধালেন, কেন বাবা, দিলে কি হবে? আমরা তো আপুর শ্বশুর বাড়িতে থাকবো না, ওরা যদি আপুকে মারে বকে। ছোট ভাইয়ের চিন্তা বড় বোনের সেফটি নিয়ে। আহা, কি মধুর সম্পর্ক। কিন্তু শখ হাসিটা মিলিয়ে গেল। পুনরায় তার চোখের কোনো অশ্রু জমে গেল। বুঝে ওঠার আগে গাল বেয়ে অশ্রু ফোঁটা গড়িয়ে গেল। সায়ান সেটা খেয়াল করে এবারের জবাবটা সেই দিল, আমরা 4 ভাই আছি কি করতে? আমাদের বোনকে মারবে এতই সোজা? শুধু মেরেই দেখুক না, ওদের ছাপার নকশা চেঞ্জ করে দেব। তা না হয় দিব, কিন্তু আবার কিন্তু কেন? 3 আপুকে বাইরে বিয়ে না দিয়ে অন্য একটা কাজ করি। আমি শখ আপুকে বিয়ে করি, তুমি স্বর্ণ আপুকে বিয়ে করো, শুদ্ধ ভাইয়া শীতল আপুকে বিয়ে করুক।
তাহলে আপুরা এই বাড়িতেই থাকবে, কেউ বকতে পারবে না, মারতেও পারবে না। সাম্যর হিসাব দেখে সকলের চক্ষু চড়কাজ। সিরাত তো বিষম খেয়েই ফেললেন। সিমিন গরম চায়ে ছ্যাঁকা খেয়ে চোট চেপে হেসে বসে আছেন। সিতারা বেগম মুখ টিপে হেসে কিছু বলার আগে শীতল নিজ শক্তিতে জ্বলে উঠল। সে চট করে উঠে সাম্যর গালে চটাস করে একটা থাপড় বসিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, বেয়াদব, নিজেরা ভালো ভালো বেছে নিয়ে আমাকে আপদ বিপদ দিবি আর আমি মুখ বুঝে তা মেনে নিব? কখনো না। দরকার হলে হাত কাটা ছেলেকে বিয়ে করব, তাও আপদ বিপদকে ঘাড়ে ঝোলাবো না। তার এহেন কাণ্ডে উপস্থিত সকলে হতবাক। আপদ বিপদ কে শুদ্ধ? এছাড়া কাকেই বা বলবে? শীতলের কথা শুনে সাফারাত চৌধুরীর কেন জানি ভীষণ হাসি পেল। মনে মনে ভেবেও নিলেন শুদ্ধ উপস্থিত থাকলে বেশ হতো। ছেলের মুখের অবস্থা কেমন হতো তখন? এসব ভেবে হাসি চওড়া হতে গিয়েও কোনো মতে নিজেকে সামলে নিলেন। সবার সামনে হাসা ঠিক হবে না ভেবে গলা খাকারি দিয়ে হাসি গিলে উনি চায়ের কাপে চমক দিলেন। কিন্তু ওনার অজানা রয়ে গেল সিঁড়ির মুখে শুদ্ধ দাঁড়িয়ে আছে। পুরো ঘটনা দেখেছে, শুনেছে। স্বর্ণ হাতের কাজ সেরে রুম থেকে বেরোতে শুদ্ধর মুখোমুখি হলো, চোকাচোকি হলো। শুদ্ধ তাকে দেখে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, অন্ধকে সাহায্য করা পুণ্যের কাজ হলেও অন্ধের সঙ্গে চলতে গিয়ে অন্ধ সাজা বোকামি। যা করছিস শাহাদাত চৌধুরী জানলে মঙ্গলজনক কিছু হবে না, তাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিলাম, বাকিটা তোদের ইচ্ছে। স্বর্ণ শুনল, তবে পিছন ফিরে তাকালো না আর না কোনো জবাব দিল। শুদ্ধ যেতে যেতে যা বলার বলে রুমে ঢুকে গেল। সব দেখে সব বোঝে, তবে কাউকে কিছু বলে না। এখন চুপ আছে মানে সামনে চুপ থাকবে এর গ্যারান্টি নিজেকেও দিবে না। সন্ধ্যার পর আহনাবদের আসার কথা থাকলো, জ্যামে আটকে তারা এলো রাতে 9:30টার দিকে। ড্রয়িং রুমে বসে বিয়ে নিয়ে আলোচনা ব্যস্ত বড়রা। সবকে সাজানো হচ্ছে। স্বর্ণ নিজেই সাজাচ্ছে বড় বোনকে। আহনাব বাবা মা আর বোনের পাশে বসে উৎসুক করছে। বাবা মা আর বোনের পাশে বসে উৎসুক করছে তখন থেকে। বারবার তাকাচ্ছে সিঁড়ির দিকে, নয়তো সময় দেখছে। অপেক্ষার প্রহর এত দীর্ঘ কেন? আসছে না কেন মেয়েটা? এত সাজা লাগে আজকে বিয়ে। তার মিষ্টি মুখটা দেখার জন্য বুকের ভেতরটা কেমন ছটফট করছে। মেয়েটা কি জানে না, বুঝে না, নাকি তাকে বউ করার শাস্তি দিচ্ছে এইভাবে? আনাফের উস্কুর ভাবটা শীতল এসে অবধি খেয়াল করেছে। দেখে হাসছে মিটি। আহা কি ভালোবাসা! কি ভেবে শীতল দৌড়ে গিয়ে সিমিনের ফোন এনে চুপি চুপি বেশ কয়েকটা আহনাফের ছবি তুলল। সবাইকে দেখাতে হবে তার দুলা ভাই কত সুদর্শন। তাছাড়া এই ছবিগুলো দেখিয়ে শখের থেকে টাকা হাতাবে সে। মনে মনে শয়তানি বুদ্ধি এঁটে সে ড্রয়িং রুমে এক কোণে দাঁড়ালো। বড়রা কথা বলছে দেখে শুদ্ধ আস্তে করে উঠে অদূরে দাঁড়ানো শীতলের পাশে দাঁড়ালো। তারপর নিচু কণ্ঠে বলল, রুমে যা শীতল। কেন? আমি বলেছি তাই। আপনি বললেই শুনতে হবে। আপনি কি আমার বাপ চান? আমি তোর কি জান পরে বোঝাচ্ছি, আপাতত হাঁটা ধর। না, থাকবো এখানে। আপুর সঙ্গে আমারও একটা হিল্লে হয়ে যাক। আপনার অত্যাচার সহ্য হয় না আমার। চেলাকাটটা বোধ হয় সোফার নিচে রেখেছিলাম, তাই না রে? আবারও চেলাখাট। ইস প্রচুর লাগে। মায়ের কথা উঠেছে মানে বিশুদ্ধ পুরুষ কোনো কারণে রেগে আছে, তর্ক করলে সত্যি মেরে দিতে পারে, তাই সে বোকা হেসে পড়ল। এই কথা আর মানে মেলা পড়া বাকি আছে, জায়গা। কথা বলে শীতল সামনের সেন্টার টেবিলের উপর থাকা শুধু ফোনটা ওনার তলে লুকিয়ে সিঁড়ির দিকে পা বাড়ল। ফোনের লক জানে সে। কিছুক্ষণ আগে আজ চোখে দেখেছে মূল উদ্দেশ্য সেদিনের সিগারেট খাওয়া ছবিটা ডিলিট করে শুদ্ধ দুর্বলতা খুঁজে বের করা, যেটা দেখিয়ে শুদ্ধকে হুমকি দেওয়া যাবে। কিন্তু সেটা হবে না বোধ হয়, কারণ যাওয়ার আগে শুদ্ধ হঠাৎই বলে উঠল, ড্রয়িং ফোনটা রেখে যা। আমি কি আপনার চাকর নাকি? আপনি আমার মালকিন যে যখন যা বলবেন আমাকে তাই করতে হবে। অহেতুক কথা বাড়াবি না, নয়তো থাপড়ে গাল লাল করে দেব বেয়াদব। মেরেই দেখুন, বড় আব্বুকে বলে আপনাকে উচিত শিক্ষা দেয়াবো আমি আজ। চুপ থাকি বলে সাপের 5 পা দেখেছেন, তাই না? রুমে গেস্ট থাকা শীতলের সাহস আজ আকাশ চুম্বে। তার উপর বড় আব্বু উপস্থিত আছে। সে জানে বড় আব্বু উপস্থিত থাকাকালীন শুদ্ধ কিছু করবে না। এই সুযোগে কোনো মতে ফোন হাতিয়ে ভাগতে হবে এখান থেকে। কিন্তু তার তর্ক করা দেখে শুদ্ধ তেড়ে যেতে শীতল এক দৌড়ে মাঝ সিঁড়িতে উঠে দাঁড়ালো। বড়রা তখনও নিজেদের কথায় ব্যস্ত। আশেপাশে কেউ নেই। শুদ্ধ কাউকে ফোন ধরতে দেয় না, অর্থাৎ সে ফোনটা তাকে নিতে দিবে না।
এখন না নিলে চেকও করা হবে না। একবার যখন হাতে পেয়েছে এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। কথাখানা তার মস্তিষ্কে টোকা মারতেই সে কোনো কিছু না ভেবেই জামার ভেতরে ফোনটা ঝুঁকিয়ে নিল। আপাতত এটাই যেন নিরাপদ জায়গা। বিশুদ্ধ পুরুষ আর যাই হোক, এবার আর কেড়ে নেওয়ার সাহস দেখাবে না, আর না নোংরামি করতে এগিয়ে আসবে, এইটুকু বিশ্বাস আছে তার। এদিকে তার কাণ্ডে সেখানে দাঁড়িয়ে পড়েছে শুদ্ধ মূর্তি। বাঘারা সে বিস্ময় চোখ মুখে কিছু বলার আগে শীতল এক দৌড়ে উপরে চলে গেল। এখান থেকে শোনা গেল দরজা আটকানোর শব্দ। আপাতত আজ আর বের হবে না সে। শুদ্ধ আর এগোলো না, ঘুরে দাঁড়ালো। মাথায় ভেতর ভন ভন করছে তার। মেয়েটা দিন দিন এত পাজি হয়েছে বলার বাইরে। না, একে সভ্য করা যাবে না বোধহয়। কয়েক ধাপ এগোতে হঠাৎ তার চোখ পড়লো সায়নের দিকে। দুই ভাইয়ের চোখাচোখি হলো। শুদ্ধ খেয়াল করলো সায়ন হাসছে, ঠোঁট জুড়ে যেন উপহাসের হাসে। পরিষ্কার দুটো থালায় তোমার খুব পছন্দের দুটোই আইটেম রাখা। প্রায় এক সপ্তাহের আহারানি তুমি। পেটে মরণ ক্ষুধা, খাবারের ঘ্রাণে জিভটা লকলক করছে তোমার। খাবার দেখে ক্ষুধার মাত্রাও দ্বিগুণ ছাড়িয়েছে। সেই মুহূর্তে কি করবে তুমি? নোংরা হাত ধুয়ে মুছে সময় নষ্ট করবে, নাকি আগে সর্বগ্রাসী এক থাবা সাবে? ফোনের অপর পাশের লোকটা পুরো কথা শুনে খ্যাক করে হেসে উঠল। কি বিশ্রী হাসির শব্দ, ভয়ে গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার মতন ভয়ঙ্কর। তাকে এভাবে হাসতে দেখে এই পাশের লোকটি বিরক্ত হলো। মুখে বিরক্তি জাতীয় শব্দ করে মনে মনে বিশ্রী গালি ছুড়ল। কোনো মতে হাসি থামিয়ে ইয়াসির নামের লোকটি এবার বলল, সায়েন্টিস্ট ফর্মুলা দেয়নি বিদায় রেগে আছেন নাকি স্যার? তা ভদ্রমশায়ের নামটা যেন কি? শোয়েব চৌধুরী শূদ্র। বুঝলাম। তা আপনাদের ভদ্রলোকদের মাঝে আমার কাজ কি? সায়েন্টিস্টকে তরপারে দেখার স্বাদ জেগেছে মনে, খেতে দাও। সে কি বালছাল কন এগুলা? পোলা হয়ে পোলা রেখামু? আমার রুচি এখনো এত নিচে নামে নাই স্যার। এই কাজ পারমু না, অন্যের দিয়ে খাওয়ান। তিনটেই কুমারী ফুল। দুই ভাইয়ের জন্য করা নজরের কারণে ভোরক্রমেও তাদের কাছে ঘেঁষতে পারেনি। এবার তুমি দুটোকে খেয়ে যত্নে করে কলঙ্ক লাগিয়ে দিও। ইনটেক মাল। তা এরা সোহাইবের কে? বোন। ও, কিন্তু মাল সুন্দরী না হইলে মুড আসে না আমার। মুড না এলে কি খাওয়া যায়? আমি আবার আতপেটা খাওয়ার ছেলে না। পছন্দ হলে পুরোটাই খাই, নয়তো ছুঁয়েও দেখি না। তিনটেই চোখ বাঁধানো সুন্দরী, তবে ছোটটা সবার থেকে এগিয়ে আসে। নাম? শীতল। নাম শুনে ছেলেটি কল কেটে ফিচল হাসলো। এরপর ফোনটা অদ্ভুত কায়দায় 5 আঙ্গুলের মাঝে ঘোরাতে ঘোরাতে মুখে উচ্চারণ করলো, শীতল রানী, এবার আমি তোমায়